বিজেপি আইপিএফটি জোট সরকার কায়েম হবার পরেই সন্ত্রাসের কারণে আমাদের আরও বহু পার্টি অফিসের মতো চরিলামের অঞ্চল কমিটির অফিস বন্ধ হয়ে গিয়েছিল। শুধু বন্ধ হয়ে যাওয়া না, এটাকে বারবার আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং নানাভাবে নষ্ট করা হয়েছিল। তো আজ আমাদের পার্টি কর্মীরা সেই পার্টি অফিস পুনরায় চালু করার জন্য সেখানে জড়ো হয়েছিলেন। প্রশাসনকে আগাম খবর দিয়ে এবং সংশ্লিষ্ট থানা এবং বিশালগড় পুলিশ যে মহকুমা আধিকারিক তার অনুমতি নিয়ে আমাদের কর্মীরা, আমাদের পার্টি রাজ্য কমিটির সদস্য, সিপাহীজলা জেলা কমিটির সম্পাদক কমরেড বানুল্লাহ শাহর নেতৃত্বে এই কর্মসূচিকে বানচাল করার জন্য বিজেপি আশ্রিত সমাজ বিরোধীরা আগে থেকেই সেখানে লাঠি, সোঁটা, রড এবং আরও অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়ে কিভাবে আমাদের এই কর্মসূচিতে আসা লোকদেরকে সন্ত্রস্ত করা যায়, বাধা দেওয়া যায়, এগুলি করছিল। তারপরও সেখানে যেহেতু পুলিশের উপস্থিতি ছিল, আমাদের কমরেডরা তাদের কর্মসূচি চালিয়ে যান। এমন অবস্থাতে অতর্কিত হামলা করে ডজন খানেক আমাদের নেতা কর্মীদেরকে আহত করে। তার মধ্য থেকে একজন আমাদের কর্মী কমরেড শহীদ মিয়া, তিনি গুরুতর আহত হয়ে জিবি হাসপাতালে আনার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে শহীদের মৃত্যুবরণ করেন। আমাদের পার্টি এই জঘন্য বর্বরচিত হামলার তীব্র নিন্দা আমরা জানাচ্ছি। যে ভারতীয় জনতা পার্টি গত 57 মাসে তাদের অপশাসনের কারণে আজকে জনবিচ্ছিন্ন, দেউলিয়া, আর মাত্র কটা মাস তার ক্ষমতায় আছে, কিন্তু গত 57 মাস ধরে চলা তাদের যে লুটের বহর, এটাকে টিকিয়ে রাখার জন্য এ রাজ্যে কোথাও বিরোধী কোনো রাজনৈতিক দল, এমনকি ভারতীয় জনতা পার্টির সমর্থক যারা অন্যায় প্রতিবাদ করেন, এদেরকে সহ্য করতে পারছেন না। এটা ঘটনা। এই হলো ভারতীয় জনতা পার্টির সুশাসনের যে প্রকৃত নগ্নচিত্র। আমরা আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে আহ্বান জানাচ্ছি রাজ্যের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন, শান্তিপূর্ণ, গণতন্ত্রের মানুষকে এই ঘটনার প্রতিবাদ জানানোর জন্য, এবং আমরা আহ্বান জানাচ্ছি আমাদের রাজ্যের সমস্ত পার্টি ইউনিটকে, সমস্ত শাখা কমিটি, অঞ্চল কমিটি, মহকুমা কমিটি, জেলা কমিটিগুলোকে আগামীকাল রাজ্যের সর্বত্র এই ঘটনার প্রতিবাদে, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে এবং শহীদ মিয়ার খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তপূর্ণ শাস্তি প্রদানের দাবিতে, তৎসহ আরও যে ডজনখানেক কর্মীকে যারা আহত করেছে সেই সমস্ত সমাজ বিরোধীদেরকে গ্রেপ্তার করে যেন সুবিচার প্রদান করা হয় এবং রাজ্যে গণতান্ত্রিক বাতাবরণ ফিরিয়ে নিয়ে আসার জন্য যেন পদক্ষেপ গ্রহণ করে প্রশাসনের তরফ থেকে। এই আহ্বান আমরা পার্টি রাজ্য কমিটির তরফ থেকে সারা ত্রিপুরার যে শুধু আমাদের পার্টির কর্মী সমর্থকদের কাছে না, সমস্ত গণতন্ত্রপ্রিয়, শান্তিপ্রিয় নাগরিকদের কাছেও আহ্বান জানাচ্ছি, আপনারাও আপনাদের মতো করে এই প্রতিবাদে সামিল হন। একটু হিট হইতে লাগে, একটু হিট না হইলে ঠিক আছে। ত্রিপুরা
বামফ্রন্ট কমিটির তরফ থেকে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা বামফ্রন্ট কমিটি আমরা আপনাদেরকে ডেকেছি কিছু বিশেষ কারণে। দুইটি বিষয় প্রধানত, সেই দুইটি বিষয় আমি আপনাদের কাছে বলবো। পরবর্তী সময়েতে বামফ্রন্টের সিপিআইএমের সম্পাদক, সিপিআইর নেতা, আরএসপির নেতা এবং ফরওয়ার্ড ব্লকের নেতারা আছেন, তারাও বলবেন। আমি যে বিষয়টা বলতে চাই প্রথমত হচ্ছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য 5ই জানুয়ারি 2023 ভোটার তালিকা প্রকাশিত হবে, চূড়ান্ত ভোটার তালিকা। আমরা লক্ষ্য করছি এই চূড়ান্ত ভোটার তালিকায় ত্রিপুরার জনগণ এবং রাজনৈতিক দলগুলো যখন পূর্ণ প্রস্তুতির মুখে বিজেপি নেতৃত্বাধীন ফ্যাসিস্ট বাহিনী এরা আবারও সন্ত্রাসের মাত্রা বাড়িয়ে দিয়েছে। এবং আমরা জানি, আমাদের এটা সবসময় অ্যাসেসমেন্ট যে যত নির্বাচনের দিন ঘনিয়ে আসবে, মানুষ যত বেরিয়ে আসবে বাড়িঘর থেকে, তত বেশি ওরা সন্ত্রাসের মাত্রাও বাড়িয়ে দেবে। আজকে ঘটনাটা কি বলবেন? এই যে ঘটনাটা আজকে চরিলামে ব্লকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির চরিলাম লোকাল কমিটির উদ্যোগে একটা গণডেপুটেশন ছিল। পুলিশ আগের থেকে অনুমতি দিয়েছে, কিন্তু সকালবেলা জানলো ওখানে বিজেপি দলের তরফ থেকে ব্লকে টার্গেট একটা কর্মসূচি তারা ঘোষণা করেছে। পার্টির নেতৃত্ব পুলিশের সঙ্গে কথা বলেন, পুলিশ বলেছে না আপনাদের প্রোগ্রাম হবে। পরবর্তী সময় পুলিশ একটু সময়টা অ্যাডজাস্ট করেছে, কিন্তু সিপিআইএমের লোকরা চরিলামে পৌঁছে যখন শুনলেন এই সময় অতিবাহিত হয়ে গেল, বিজেপি দলের লোকরা ব্লক ছাড়ছে না, তখন তারা বুঝতে পেরেছেন যে আমরা যদি যাই তাহলে এটা একটা অনভিপ্রেত ঘটনা ঘটবে। না গিয়ে চরিলাম পার্টি অফিসের সামনেই তারা একটা সভা করার চেষ্টা করেন। এই সভাটা আক্রান্ত, আমি বিস্তৃত যাচ্ছি না। এই আক্রমণে শহীদ মিয়া 75, তিনি তাকে হাসপাতালে নিয়ে আসার পথে ডাক্তারবাবুরা বলেছে না সে জীবিত নেই। রদেশ রায়, চাঁদ মিয়া, রানগোপাল দাস, সিদ্দিক মিয়া, স্বপন চন্দ্র তারা হসপিটালে আছে। প্রায় সবারই মাথায় আঘাত, পায়ে আঘাত, হাতের কারো কেউ আঙুলটানি চলে গেছে। এখন আমি তখন উদয়পুরে ছিলাম, আমাদের একটা পার্টি মিটিং, সেখান থেকে খবর পাই। ডাইরেক্টর জেনারেল পুলিশের সাথে কথা বলি। আমাদের পার্টি নেতা বিধায়ক রতন ভৌমিক, তিনি আইজি ল অ্যান্ড অর্ডারের সাথে কথা বলেন। সম্ভবত আইজি ল অ্যান্ড অর্ডার খবরটা পেয়েছে। ডিজির সঙ্গে যখন কথা হচ্ছিল, তিনি তখন অন দি ওয়ে টু হিজ অফিস বললো যে না আমরা দেখছি। আমাদের কাছে তখন নির্দেশ ভানুলাল সাহা সহ অনেকেই আক্রান্ত এবং তারা ঘেরাওয়ার মধ্যে পড়ে গেছে। তাদের উদ্ধার করা, এলাকাটার মধ্যে শান্তি ফিরিয়ে আনা। পরবর্তী সময়ে পুলিশ গেছে, দেরিতে গেছে, কিন্তু গেছে। তারাই গিয়ে যতটা সম্ভব সবাইকে উদ্ধার করে এনেছেন। এখনও হয়তো কেউ কেউ এই আক্রমণের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যারা ছিলেন, কোনো কোনো জায়গায় হয়তো ঢুকে সেখানে ঘরে বাড়িতে আছেন, বেরিয়ে আসতে পারেনি, কিন্তু পুলিশ সাহায্য করছেন তাদেরকে বের করে এনে বিশালগড়ে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে। আমি আসার সময় বিশালগড় পার্টি বিষয়ে কিছুই আমাদের বন্ধুদের সাথে কথাবার্তা হচ্ছে। সবচেয়ে বেদনাদায়ক হচ্ছে এলাকাটা হচ্ছে আমাদের উপমুখ্যমন্ত্রী এলাকা। তিনি গ্রামোন্নয়ন দপ্তরের মধ্যে, তিনি বিদ্যুৎ দপ্তরের মধ্যে, তিনি অর্থ দপ্তরের মধ্যে, এবং ত্রিপুরা রাজ্যে তো সরকার তো কোনো কিছু নাই। এর মধ্যে যে দপ্তরগুলি দুর্নীতি ঢিপু হয়ে গেছে, তার মধ্যে একটা হচ্ছে বিদ্যুৎ দপ্তর, আর একটা হচ্ছে গ্রামোন্নয়ন দপ্তর। এখন মন্ত্রিসভার ব্যর্থতা ঠিক আছে একরকম,
দলটাকে তো সংযত রাখবে। এই ধরনের আক্রমণ, একটা মিছিল করবে, ডেপুটেশন দেবে 50-52 মাস করে, এ তো জনগণের ইস্যু, সারা ত্রিপুরাই এই দাবিতে যাচ্ছে। এটা এইভাবে খুন খারাপি করে ফেলতে হবে? আমরা তো এটাকেই বলছি জঙ্গলের শাসন, এটাই ফেসিস্টদের সন্ত্রাস। আমরা নিন্দা করছি এটা, যিনি খুন হয়েছেন তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়ে এসছেন আমরা চাইবো তারা দ্রুত সুস্থ হয়ে বাড়িতে ফিরে যান। পুলিশের কাছে আমাদের দাবি, এই আক্রমণের সাথে যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করার ব্যবস্থা হোক, শাস্তির ব্যবস্থা করা হোক। ত্রিপুরার মানুষ সব দেখছেন, শুনছেন, জানেন। এগুলো হিসাব বহির্ভূত ঘটনা বলে যদি কেউ মনে করেন মানুষ ভুলে যাবেন, তাহলে ভুল করেন। এবং এই ভয় থেকেই তো এই ঘটনাগুলি ঘটছে। শাসক দল, সরকার এর থেকে মানুষের ক্ষোভ বিক্ষোভ লাঘব করতে পারবেন বা অন্যদিকে ঘুরিয়ে দিতে পারবেন, এটা মনে করলে ভুল না। মানুষ তার জবাব। Sir, with the date of the election coming, do you think this আরে দাঁড়াও না তোমরা এনেকে আছে আছে দেখবেন
আজ সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমার চরিলামে বিজেপি আইপিএফটি জোট সরকার কায়েম হবার পরেই সন্ত্রাসের কারণে আমাদের আরও বহু পার্টি অফিসের মতো চরিলামের অঞ্চল কমিটির অফিস বন্ধ হয়ে গিয়েছিল। শুধু বন্ধ হয়ে যাওয়া না, এটাকে বারবার আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং নানাভাবে নষ্ট করা হয়েছিল। তো আজ আমাদের পার্টি কর্মীরা সেই পার্টি অফিস পুনরায় চালু করার জন্য সেখানে জড়ো হয়েছিলেন। প্রশাসনকে আগাম খবর দিয়ে এবং সংশ্লিষ্ট থানা এবং বিশালগড় পুলিশ যে মহকুমা আধিকারিক তার অনুমতি নিয়ে আমাদের কর্মীরা, আমাদের পার্টি রাজ্য কমিটির সদস্য, সিপাহীজলা জেলা কমিটির সম্পাদক কমরেড বানুল্লাহ শাহর নেতৃত্বে এই কর্মসূচিকে বানচাল করার জন্য বিজেপি আশ্রিত সমাজ বিরোধীরা আগে থেকেই সেখানে লাঠি, সোঁটা, রড এবং আরও অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়ে কিভাবে আমাদের এই কর্মসূচিতে আসা লোকদেরকে সন্ত্রস্ত করা যায়, বাধা দেওয়া যায়, এগুলি করছিল। তারপরও সেখানে যেহেতু পুলিশের উপস্থিতি ছিল, আমাদের কমরেডরা তাদের কর্মসূচি চালিয়ে যান। এমন অবস্থাতে অতর্কিত হামলা করে ডজন খানেক আমাদের নেতা কর্মীদেরকে আহত করে। তার মধ্য থেকে একজন আমাদের কর্মী কমরেড শহীদ মিয়া, তিনি গুরুতর আহত হয়ে জিবি হাসপাতালে আনার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে শহীদের মৃত্যুবরণ করেন। আমাদের পার্টি এই জঘন্য বর্বরচিত হামলার তীব্র নিন্দা আমরা জানাচ্ছি। যে ভারতীয় জনতা পার্টি গত 57 মাসে তাদের অপশাসনের কারণে আজকে জনবিচ্ছিন্ন, দেউলিয়া, আর মাত্র কটা মাস তার ক্ষমতায় আছে, কিন্তু গত 57 মাস ধরে চলা তাদের যে লুটের বহর, এটাকে টিকিয়ে রাখার জন্য এ রাজ্যে কোথাও বিরোধী কোনো রাজনৈতিক দল, এমনকি ভারতীয় জনতা পার্টির সমর্থক যারা অন্যায় প্রতিবাদ করেন, এদেরকে সহ্য করতে পারছেন না। এটা ঘটনা। এই হলো ভারতীয় জনতা পার্টির সুশাসনের যে প্রকৃত নগ্নচিত্র। আমরা আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে আহ্বান জানাচ্ছি রাজ্যের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন, শান্তিপূর্ণ, গণতন্ত্রের মানুষকে এই ঘটনার প্রতিবাদ জানানোর জন্য, এবং আমরা আহ্বান জানাচ্ছি আমাদের রাজ্যের সমস্ত পার্টি ইউনিটকে, সমস্ত শাখা কমিটি, অঞ্চল কমিটি, মহকুমা কমিটি, জেলা কমিটিগুলোকে আগামীকাল রাজ্যের সর্বত্র এই ঘটনার প্রতিবাদে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে এবং শহীদ মিয়ার খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তপূর্ণ শাস্তি প্রদানের দাবিতে, তৎসহ আরও যে ডজনখানেক কর্মীকে যারা আহত করেছে সেই সমস্ত সমাজ বিরোধীদেরকে গ্রেপ্তার করে যেন সুবিচার প্রদান করা হয় এবং রাজ্যে গণতান্ত্রিক বাতাবরণ ফিরিয়ে নিয়ে আসার জন্য যেন পদক্ষেপ গ্রহণ করে প্রশাসনের তরফ থেকে। এই আহ্বান আমরা পার্টি রাজ্য কমিটির তরফ থেকে সারা ত্রিপুরার যে শুধু আমাদের পার্টির কর্মী সমর্থকদের কাছে না, সমস্ত গণতন্ত্রপ্রিয়, শান্তিপ্রিয় নাগরিকদের কাছেও আহ্বান জানাচ্ছি, আপনারাও আপনাদের মতো করে এই প্রতিবাদে সামিল হন। একটু হিট হইতে লাগে, একটু হিট না হইলে সুইচ দিছি। আবার
ঠিক আছে লাইটটাই দেখি ত্রিপুরা বামফ্রন্ট কমিটির তরফ থেকে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা বামফ্রন্ট কমিটি আমরা আপনাদেরকে ডেকেছি কিছু বিশেষ কারণে। দুইটি বিষয় প্রধানত, সেই দুইটি বিষয় আমি আপনাদের কাছে বলবো। পরবর্তী সময়েতে বামফ্রন্টের সিপিআইএম এর সম্পাদক, সিপিআইর নেতা, আরএসপির নেতা এবং ফরওয়ার্ড ব্লকের নেতারা আছেন, তারাও বলবেন। আমি যে বিষয়টা বলতে চাই প্রথমত হচ্ছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য 5ই জানুয়ারি 2023 ভোটার তালিকা প্রকাশিত হবে, চূড়ান্ত ভোটার তালিকা। আমরা লক্ষ্য করছি এই চূড়ান্ত ভোটার তালিকায় ত্রিপুরার জনগণ এবং রাজনৈতিক দলগুলো যখন পূর্ণ প্রস্তুতির মুখে বিজেপি নেতৃত্বাধীন ফ্যাসিস্ট বাহিনী এরা আবারও সন্ত্রাসের মাত্রা বাড়িয়ে দিয়েছে। এবং আমরা জানি, আমাদের এটা সবসময় অ্যাসেসমেন্ট যে যত নির্বাচনের দিন ঘনিয়ে আসবে, মানুষ যত বেরিয়ে আসবে বাড়িঘর থেকে, তত বেশি ওরা সন্ত্রাসের মাত্রাও বাড়িয়ে দেবে। যদিও বিজেপি দলের সন্ত্রাসীদের সংখ্যা দারুণভাবে কমে গেছে, ওদের জনভিত্তি অনেক কমেছে, দ্রুত হ্রাস পাচ্ছে। প্রতিদিন আপনাদের সংবাদ মাধ্যমে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় বিজেপি দল ছাড়ার হিড়িক পড়েছে। এই সন্ত্রাসের মূল কারণ হচ্ছে বিজেপি জানে গত বিধানসভার নির্বাচনে 2018-তে তারা কি করে ক্ষমতায় এসেছিল সেটা তারা জানে। সন্ত্রাসের কথা বলছি না, কার ভোটে বিজেপির নিজস্ব ভোট ব্যাংক বলতে কি এটা বিজেপি জানে। এই যে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি, যা আজকের স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় ইয়ে তো জুমলা থা, উনি নিজের মুখেই বলেছেন, এটা আমরা বলছি না, জুমলা। এই প্রতিশ্রুতির বন্যা বয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে যারা ক্ষমতায় এসেছিলেন তারা এখন বুঝতে পারছেন সেই মানুষগুলোকে 5 বছরের দোরগোড়ায় এসে আর ধরে রাখতে পারছেন না। তার জন্য এই যে আক্রমণ, সেই আক্রমণের মাত্রা বাড়িয়ে দিয়েছে। এই আক্রমণ হচ্ছে বামফ্রন্টের বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধে, মথার বিরুদ্ধে, সবাই বিরুদ্ধে, সব বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে আক্রমণ ইত্যাদি হচ্ছে। ওরা খুব পরিকল্পনা মাফিক, এটা হঠাৎ করে কয়েকটা ছেলের মাথা গরমের ব্যাপার না, কারণ এই বেস তারা ধরে রাখতে পারবে না, এই ভোট ব্যাংক তারা ধরে রাখতে পারবে না, এটা জানে। আপনারা লক্ষ্য করবেন যে ভোটার তালিকার খসড়ার উপরে দাবি আপত্তি শুনানি চলছে। একটা দল, একটা সরকার কতটুকু অগণতান্ত্রিক হলে পরে এই যে ভোটার তালিকার নাম তুলতে শুনানি কেন্দ্রে হামলা হচ্ছে। গতকাল সোনামুড়ার একটা ঘটনা আপনাদের সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়েছে, টিভিতে ইত্যাদিতে প্রকাশিত হয়েছে, ভোটার তালিকায় নাম তুলতে দেওয়া হবে না। আমরা আপনাদের মাধ্যমে ত্রিপুরারবাসীকে একথা বলতে চাই, ভোটের রিগিং করার যে পরিকল্পনা, জোট চুরি করবার জন্য যে পরিকল্পনা, সেই পরিকল্পনা শুরু করেছে। নির্বাচন কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন, আমাদের নিবেদন, আমরা বামফ্রন্ট ওনার কাছ থেকে ফেভারিজম চাই না। যা সত্যিকারের সেই ঘটনা বলুন। আপনার কর্মচারীরা যারা বিএলএ আছে, মৃত ভোটারদের তালিকা থেকে তাদেরকে বাদ দিচ্ছে না। বিএলওরা প্রত্যেক বুথে বিএলএ আছে, ওদের বিএলও আছে, সেই বিএলওরা ওদেরকে বাধ্য করছে বিজেপির কর্মীরা মৃত ভোটারদের বা স্থানান্তরিত অ্যাবসেন্টি ভোটার এখন চলে গেছে অন্য কোনো এলাকাতে বা বিবাহের কারণে ইত্যাদি নানাবিধ কারণে ওর স্থানান্তর ঘটে গেছে, ওর নাম এখানে ডিলিট হওয়ার কথা, যেখানে সে আছে সেখানে অন্তর্ভুক্তি হওয়ার কথা, এটা দিচ্ছে না। নতুন ভোটার যারা আবেদন করেছিল সোনামুড়ার এর ক্ষেত্রে দেখেছেন আপনারা,
তাদের আপনার আধার কার্ড দেওয়ার পরেও তাদেরকে তাদের কাগজপত্র মানে আপনার এই শুনানি কেন্দ্রে ঢুকে পুলিশের উপস্থিতিতে কাগজপত্র ছিঁড়ে ফেলেছে। নির্বাচন অথরিটির কর্তৃপক্ষের এখনো কোনো এই ব্যাপারে কোনো ভূমিকা দেখা যায়নি। শুধু এই ভোটার তালিকা এইগুলো করছে তা নয়, ভোটার তালিকায় এইভাবে 2 নম্বরই করার কাজ আরম্ভ হয়েছে। আমি যে বলছিলাম ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস, এই ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস থেকে এখন অবধি দেখা যাচ্ছে যে শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলগুলো বা বামফ্রন্টের নেতা কর্মীরা নয়, এমনকি মহিলারা দারুণভাবে আক্রান্ত। আপনাদের সংবাদ মাধ্যমে আপনারা বিবেচনা করুন, ত্রিপুরার এমন কোনো দিন যাচ্ছে না যেই দিন মা বোনরা এমন স্কুলের ছাত্রছাত্রী থেকে 60-এর ঊর্ধ্ব বয়সের মায়েরা বোনেরা পর্যন্ত এদের হাতে নির্যাতিতা, লাঞ্ছিতা, গণধর্ষিতা হচ্ছেন। প্রতিনিয়ত মহিলাদের উপরে আক্রমণ বেড়ে যাচ্ছে। এটা শুধু আমাদের উপরে হচ্ছে না, এমনকি বিজেপি দলের মহিলা কর্মী সাংবাদিকদের সামনে বলে যাচ্ছে আমার ঘর ভেঙে দিয়েছে, আমার ইজ্জত লুটে নিয়েছে। এরকম অবস্থা আমাদের এখানে দাঁড়িয়েছে। সংবাদ মাধ্যমের কর্মীরা আপনারা জানেন যে আপনাদের স্বাধীনতা বলতে সংবাদ মাধ্যম গণতন্ত্রের 4র্থ স্তম্ভ, যা বুক ফুলিয়ে দাবি করে আপনাদের কোথায় নিয়ে ঠেকেছে, কজনকে উপরে আক্রমণ হয়েছে এবং চ্যানেলগুলোর এখন কি অবস্থা, এবং বিজ্ঞাপনের নীতি কয়েকটি পত্রিকাতে দেখা যাচ্ছে প্রতিদিন সুশাসনের বিজ্ঞাপন বাকিরা কেউ পাচ্ছে না, ইত্যাদি ঘটনাগুলো ঘটছে। মানে আমার বক্তব্য হচ্ছে সংবাদ মাধ্যম এরা পর্যন্ত আক্রান্ত। এইটাই হচ্ছে ওদের সুশাসনের নমুনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বামফ্রন্ট খুব উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে ত্রিপুরার মানুষের নৈতিক এবং সামাজিক অধঃপতনের দিকে নিয়ে যাওয়ার জন্য বিজেপি সংকল্পবদ্ধ। আপনারা জানেন যে সরকার আসার পরে ওদের বলেছিল নেশামুক্ত ত্রিপুরা, আর এখন নেশায় ভরপুর ত্রিপুরা। আমার কথা না, আজকের যিনি এই সময়ে যিনি মুখ্যমন্ত্রী নতুন দায়িত্ব পেয়েছেন ডক্টর মানিক সাহা, উনি নিজে বলেছেন নেশাযুক্ত ত্রিপুরা হয়ে গেছে, করিডোর হয়েছে। তো উনি নিজের পার্টিকুলার এই শব্দ নেশাযুক্ত ত্রিপুরা হয়ে গেছে এবং ত্রিপুরা করিডোর হিসেবে ব্যবহার হচ্ছে। শুধু উত্তর পূর্বাঞ্চলে নয়, অন্য জায়গাতেও এইখান থেকেই এখান দিয়ে নেশা সামগ্রী যাচ্ছে। বলেছেন হলো এনইসির মিটিং এ, হ্যাঁ, যেখানে আরো 7টা রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন, সেখানে বলছেন ত্রিপুরা হ্যাজ বিকাম দি করিডোর অফ দি ড্রাগ। আমার বক্তব্য হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটছে, আমাদের আগামী প্রজন্ম, আজকে যারা স্কুল কলেজে ছেলে মেয়েরা পড়ছেন, এদের সামাজিক নৈতিক অধঃপতন আপনি ড্রাগ এডিক্টেড হলে পড়ে কি হয় আপনারা যা বুঝতে পারবেন যে এরকম অবস্থায় নিয়ে যাচ্ছে। এবং আরো বলছেন মানে সন্ত্রাসের অপর নাম বিজেপি, এটা মানে অবচেতন মনে সত্য কথা চলে আসছে। এখন ধরুন এই যে সুশাসনের নামে কোটি কোটি টাকার বিজ্ঞাপন দিচ্ছেন ওনার ছবি সহ আরো কিছু কতিপয় মন্ত্রী নেতা ইত্যাদি বিজেপির, কার টাকা? আমাদের ট্যাক্সের টাকা প্রতিটি, মানে কোনো নিয়ন্ত্রণ নেই জনজীবনে যে সমস্ত নিত্য প্রয়োজন সামগ্রী এগুলোর উপরে, এগুলোর থেকে টাকা স্কুইজ করে নিয়ে এই প্রচার, এখন সুশাসনের প্রচার, এটাই হচ্ছে বিজেপি সুশাসনের নমুনা। এইরকম একটি অবস্থার মধ্যে আমরা বামফ্রন্ট কমিটি মনে করি যে গণতন্ত্র পুনরুদ্ধার এবং আইনের শাসন ফিরিয়ে আনা, ব্যক্তি স্বাধীনতা ও নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার যে সংগ্রাম, এই সংগ্রাম খুবই গুরুত্বপূর্ণ এবং এই সংগ্রামকে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল যারা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দল আছেন, সংগঠন আছেন, এমনকি ব্যক্তি বিশেষের কাছে আমাদের আবেদন, আসুন একসাথে মিলে ঐক্যবদ্ধভাবে এই শক্তিকে যদি প্রতিহত করা না যায়, আগামী নির্বাচনে যদি তাদেরকে পরাজিত করা না যায়, ত্রিপুরার মানুষের ভোটাধিকার নিশ্চিত করা না যায়, যার যার ভোট তার পছন্দ মতো প্রার্থীকেই দিক,
কিন্তু তার ভোটাধিকার হরণ করছে, এটা নিশ্চিত করা না যায়, তাইলে পরে ত্রিপুরা দ্রুত একটা জঙ্গলের শাসন এখনই কায়েম হয়েছে, এটা আরও ভীষণভাবে খারাপ অবস্থায় ডুবে যাবে। বিজেপি এটা ভালো করেই বুঝতে পারছে যে শুধুমাত্র সন্ত্রাস দিয়ে মানুষকে আটকে রাখতে পারবে না। আপনারাও লক্ষ্য করছেন এই সন্ত্রাসের অবস্থার মধ্যে দাঁড়িয়ে মানুষ বেরিয়ে আসছে এবং প্রতিরোধের জন্য এগিয়ে আসছে। কিছু জায়গায় প্রতিরোধের মুখোমুখি হয়তো হয়েছে বিজেপিকে। এরকম অবস্থায় বিজেপি বুঝতে পারছে যে শুধুমাত্র গুন্ডা দিয়ে, শুধুমাত্র আক্রমণ, হুজ্জুতি, অফিস পুড়িয়ে দিয়ে অফিস দখল করে হবে না। কি করতে হবে? আবারও নতুন করে জুমলা আনো। আপনারা জানেন যে ওদের কেন্দ্রীয় নেতৃত্ব, প্রভারী ইত্যাদি, ওরা হর রোজ সফর করছে ইত্যাদি। আমাদের রাজ্যে অনেক লোক তারা এনেছে, গাড়ি এনেছে, 4 চাক্কা 2 চাক্কার গাড়ি সব এনেছে, আরও হয়তো আনবে। হোটেল টোটেল ইত্যাদি, বিয়ে বাড়ি কোনোটাই বাদ নাই, ভাড়া নিয়ে নেওয়া হয়েছে। এতগুলো লোক নিয়ে কি করবে? এখন স্লোগান দিয়েছে, ওই দিন গত পরশু দিন সম্ভবত বিজেপির এখন নবনিযুক্ত সভাপতি, উনি সাংবাদিক সম্মেলন করেছেন মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে, এবং ওদের রাষ্ট্রীয় প্রভারী যে তাকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন। সেই সাংবাদিক সম্মেলনে ওরা স্লোগান দিয়েছেন যে ঘরে হর ঘর সুশাসন এবং বুথ বিজয় অভিযান। 1 তারিখ থেকে বুথ বিজয় অভিযান, এই অভিযান শুরু করবে। প্রতিটি বুথে প্রতিটি ভোটারদের কাছে যাবে। তার জন্য এক গুচ্ছ, একটা মিথ্যাকে ঢাকবার জন্য 100টা মিথ্যার আশ্রয় ওরা নিয়েছে। এই কাগজ সম্ভবত আপনারা পেয়ে থাকবেন। বিজেপি সরকারের 2018 থেকে 22 তার পারফরমেন্স রিপোর্ট, একটা হচ্ছে সাধারণভাবে সারা রাজ্যে, আর একটা হচ্ছে বিধানসভা কেন্দ্রভিত্তিক তার পারফরমেন্স রিপোর্ট, যাকে রিপোর্ট কার্ড বলা যেতে পারে। এটা নিয়ে মানুষের ভারী ভারী যাচ্ছেন। কি আছে তাতে? আবারও মানুষকে প্রতারণা করা ছাড়া আর কিচ্ছু না। আবারও মানুষকে আরেকটা ধান্দার মধ্যে পেলে বিজেপি ভোট বৈতরণী পার করবার জন্য চেষ্টা করছে। এখানে দেখবেন তাতে বলা আছে যে আগরতলা বিমানবন্দরের কথা, আধুনিক বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর ওরা তৈরি করেছে। আপনারা সবাই জানেন, আগরতলার মানুষ, ত্রিপুরা রাজ্যের মানুষ জানে, এই বিমানবন্দরে জায়গা অধিগ্রহণ করা থেকে আরম্ভ করে এখন যেই কনস্ট্রাকশনটা আছে, যেই দালান বাড়িগুলো বিমানবন্দরের জন্য, রানওয়ে ইত্যাদি লাগে, সমস্ত কনস্ট্রাকশন বামফ্রন্ট সরকারের আমলে তৈরি হয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে বামফ্রন্ট সরকার এটা উদ্বোধন করে যেতে পারেনি, তার আগেই বামফ্রন্ট 18 নির্বাচনে পরাজিত হয়েছে, এবং পরে ওরা এসে উদ্বোধন করেছে এবং মহারাজার মূর্তি বসিয়েছে। আমাদের কোনো আপত্তি নেই, মহারাজার মূর্তি বসিয়েছে, উদ্বোধন করেছে। আর এখন এখানে কৃতিত্ব নিতে চাইছেন কটা আন্তর্জাতিক বিমানে আপ ডাউন করে, তারপরে কটা বিমান আসা যাওয়া করে, এটা হচ্ছে তাদের প্রথম বিষয়। রেল এই গভর্নমেন্ট আসার পরে 18 সালের পরে কোন সাংবাদিক বন্ধু কি বলতে পারবেন আমাদের 1 ইঞ্চি রেল লাইন বেড়েছে? 1 ইঞ্চি রেল লাইন বাড়েনি। আগে যে রেল লাইন ছিল সেই রেল লাইন, যদিও এটা রাজ্য সরকারের কোনো কাজ না, এই রেল লাইনটাকে এখন কি করছে, ওইখানে আগে দিল্লি যাওয়ার জন্য একটা রাজধানী এক্সপ্রেস ছিল, ওটা ছিল কয়েকদিন, ওটার ভিতরে আরেকটা ঢুকিয়েছে, এইভাবে ঢুকে আরো কয়েকটা ট্রেন, হ্যাঁ, আরো কয়েকটা প্রাইভেট ট্রেন পর্যন্ত এখানে ঢুকিয়ে দিয়েছে। দক্ষিণ ত্রিপুরা আগরতলা থেকে সাবরুম পর্যন্ত আপনারা জানেন ড্যামো ট্রেন এখনো চলছে, ওখানে অন্য কোনো ট্রেন নেই, ড্যামো ট্রেন, ছোট বগি। তার সুবিধার কথা আপনারা জানেন, আমার হাতে এই সময় নেই এটা বলবার জন্য। আমি আপনাদের কাছে উল্লেখ করতে চাই, আপনাদের চোখের সামনে আগরতলা আখাউড়া রেলওয়ে যে প্রকল্প,
যেটা ওই রেলওয়ে আমাদের এখানকার আগরতলা রেলওয়ে স্টেশন থেকে আখাউড়া গেছে, এটার কাজ কবে শুরু হয়েছে, অধিগ্রহণ কবে হয়েছে? আজকে অবধি কেন এই রেল লাইন শেষ হলো না এবং হবে না? কারণ বাংলাদেশে এখনো কাজ অনেক বাকি, এমনকি তার ফরমেশনও নাকি হয়নি আমাদের কাছে যতটুকু খবর। আর এখানে ওরা বলে দিল যে কত রেল লাইন সম্প্রসারণ করেছে, এই 15 কিলোমিটার এই রেল লাইনের দৈর্ঘ্য। আমি যেটা বললাম আখাউড়া থেকে আগরতলা এর দূরত্ব 15 কিলোমিটার। এই 15 কিলোমিটারের মধ্যে 1 কিলোমিটার রাস্তারও ওরা শেষ করতে পারেনি। কি তাদের অসুবিধা, কোন কন্ট্রাক্টর আসে, তাদের কাছ থেকে কত টাকা কমিশন ইত্যাদি আপনারা আমাদের কাছ থেকে বেশি জানবেন, আপনাদের কাছে এই সমস্ত খবর আরো বেশি থাকবে। যে কোনো কাজ করতে যান না কেন, এমনকি এমজিএম রেখা, এখন কথা শোনা যায় যেখানে না গেলে 10%টা 20% হয়েছে, কারণ আর বেশি দিন নাই, সময় কম, এখন 20%। এই পার্সেন্টেজটা কার, এটা সবচেয়ে ভালো জানে এই যে আন্তর্জাতিক কারবারের সঙ্গে জড়িত। আপনারা জানেন যে আমাদের এই বন্দরটা, আগরতলা বন্দরটা বন্ধ হলো কেন? বন্ধ হয়ে গিয়েছিল এই যে পাথর ইত্যাদি আনা নেওয়ার ক্ষেত্রে। আপনারা জানেন যে আগরতলা রেল স্টেশন কারা নিয়ন্ত্রণ করছে, কেন নিয়ন্ত্রণ করছে, কত টাকা কমিশন সেখানে, এই সবটা হচ্ছে কমিশন বাণিজ্যে যাচ্ছে। আর দেখা যাচ্ছে যে বলছে কি ত্রিপুরা এই দিক থেকে আন্তর্জাতিকভাবে এটা এখন সমৃদ্ধ হয়ে উঠছে। এই যে আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানোর জন্য বামফ্রন্ট যেটা করেছিল সাবরুমে মৈত্রী সেতু, আপনারাই বলুন, আপনারা তো এখানে শুধু থাকেন না, আপনাদের লোক তো আছে, সাবরুমেও আপনাদের লোক আছে। আপনারাই বলুন এই মৈত্রী সেতু কবে তৈরি হয়েছিল? রংটা পর্যন্ত করেনি। এখন বলা হচ্ছে মৈত্রী সেতু ওরা করেছে, এবং মৈত্রী সেতু করেনি, সাবরুমকে আন্তর্জাতিক বাণিজ্যের এন্ট্রি পয়েন্ট ধরে নিয়ে এসিজেট করবে। কি ঘটনা ঘটেছে? এই যে এসিজেট করবার জন্য আপনার বামফ্রন্ট সরকারের সময়তে এখানে রেল স্টেশন সংলগ্ন একটা জায়গায় যথেষ্ট পরিমাণ জায়গা অধিগ্রহণ করে রাখা হয়েছিল এসিজেট প্রকল্পের জন্য। কারণ এসিজেট না হোক, সেটা অন্তত ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসাবে উত্তর পূর্বাঞ্চল এবং অন্যান্য দেশে যদি বহিরাজ্যে মালপত্র আনা নেওয়ার ক্ষেত্রে এটা একটা সুবিধাজনক জায়গা, কাজে এখানে করা হয়েছিল। আর এখন বলা হচ্ছে এসিজেট নাকি হয়ে গেছে। কি করেছে 5 বছরে, 5.5 বছরের মধ্যে? যেটা বামফ্রন্ট সরকার অধিগ্রহণ করা রেখেছিল, এখানে একটা ইটু আর পড়েনি, নতুন করে আরেকটা জায়গা দেখেছে। এবং আপনাদের জানবার জন্য বলছি, ওই জায়গা অধিগ্রহণ পর্যন্ত এখন অবধি হয়নি। কাহা তো কোন জায়গায় কতটুকু যেতে পারে মিথ্যা কথা ওদের এসিজেট প্রকল্পের, আপনারা শুধু এটা অনুমান করুন। গত পরশুদিন সম্ভবত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আগরতলা টাউন হল না রবীন্দ্র ভবন, আমি ঠিক জানি না, আপনি চাকরি মেলা করেছে। এই চাকরি মেলাতে কি হয়েছে, কি তাদের প্রতিশ্রুতি ছিল? ওদের প্রতিশ্রুতি ছিল প্রথম বছরে 50,000 শূন্য পদ পূরণ করা হবে, এবং ধাপে ধাপে প্রতি বছর সেটা 7 লক্ষ 7.5 লক্ষ যাবে। এই হচ্ছে তাদের প্রতিশ্রুতি ছিল নির্বাচক মণ্ডলীর কাছে, ভীষণ ডকুমেন্ট। এবং মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন বিজেপি সভাপতি, তৎকালীন সময়তে দেশের অর্থমন্ত্রী থেকে আরম্ভ করে এক গাদা, এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি তো এত 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 মানে মিথ্যা কথা বলতে ওইটা বলতে ওনার সহজাত। কারণ ওনার কোনো দলেরও ঠিক নেই, মতেরও ঠিক নেই, মিথ্যারও ঠিক নেই। উনি কখন কোন দলে যাবেন, বিজেপি কোনদিন যদি বিপদে পড়ে, উনি বিজেপি ওকে ধরে রাখতে পারবে না। দেখবেন ইডি সিবিআই কি করবে ওকে। যাই হোক, আমার ওটা ইস্যু না। আমার ইস্যু হচ্ছে এই মিথ্যা কথা বলে বলে 50,000 চাকরি, এখন তো আর 1 বছর না, এখন তো বেশ কয়েক বছর পার হয়ে গেছে। কি হয়েছে এই 50,000 চাকরির? ওই দিন কি করেছে, 686 জনের অফার বিলি করেছে। কারা তারা? প্রধানত টেট উত্তীর্ণ বেকার ছেলেমেয়েরা। এবং
লক্ষ্য করা যাচ্ছে তার মধ্যে যারা পেয়েছে এই 686 জন ডাইন হার্নেসকে যে চাকরি পাওয়া লোকও আছে, ছেলে মেয়েও আছে তার মধ্যে, যেটা চাকরি মেলার অপেক্ষা করে না, কারণ এটা স্বাভাবিক প্রক্রিয়া। এবং লক্ষ্য করবেন আজকে খবরের কাগজে বেরিয়েছে যারা অফ ক্যাম্পাস স্পেশাল বিইডি আপনার যে ডিগ্রিটা যারা নিয়েছিল, বিএড ডিগ্রিটা যারা দিয়েছিল, এমনকি তাদের ঘরেও চাকরি, তাদেরকে নাকি চাকরি দেওয়া হয়েছে, যেটা সম্পূর্ণ বেআইনি। আরও কয়েক বছর আগে আগরতলা মাননীয় হাইকোর্ট এটা এই যে স্পেশাল ক্যাম্পাস অফ ক্যাম্পাস স্পেশাল যে এটাকে তারা মান্যতা দেয়নি, অথচ এই সরকার তাদেরকে সহ দিয়েছে, যেটা সম্পূর্ণ বেআইনি। আরেকটা মামলার মধ্যে এই অফারগুলো ঝুলবে। তো আমার যেটা বক্তব্য যে ত্রিপুরায় বিজেপি চাকরির অফার নিয়ে এবং এই ছেলে মেয়েদের নিয়ে বিরাট প্রলোভন, এবং আপনারা জানেন যে ছেলে মেয়েদের মধ্যে উত্তাল, কারণ আমাদের রাজ্যে শিল্প কলকারখানা কিচ্ছু নেই, সবটাই এই সরকারি চাকরির উপরে নির্ভর করে। যেই ধরনের কথা বলেছিল, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে ত্রিপুরার যুবক যুবতী যারা কর্মপ্রার্থী সরকারি চাকরি চাইছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী, সরকারের অন্যতম প্রধানমন্ত্রী, কর্মবিনিয়োগ দপ্তরের মন্ত্রী কমরেড ভানুলাল সাহার গত বিধানসভার অধিবেশনে একটা প্রশ্নের উত্তরে কি বলেছেন? উনি বলেছেন 1-1-13 মানে লাস্ট বামফ্রন্ট সরকার থেকে 1-1-17 কর্মচারীর সংখ্যা কত বলেন? 1-1-13-তে ছিল 1,05,066 জন 66, আর 1-1-17 হচ্ছে 1,17,122। এই সময়ের মধ্যে অবসরে গেছে 16,046 জন, 46, 16,046 জন। এবং বামফ্রন্ট সরকারের এগুলো যদি যোগ বিয়োগ করেন আপনিই বুঝতে পারবেন যে বামফ্রন্ট সরকারের মন্ত্রীর দেওয়া তথ্যে 5 বছরের চাকরি হয়েছে, রেগুলার চাকরির কথা বলছি, 27,378 জনের। তার মানে হচ্ছে প্রতি বছরে গড়ে 12 দিয়ে ভাগ করলে আপনি পাবেন 5,476 জন। এটা সরকারের দেওয়া তথ্য, আমার তথ্য না। এবং এই সময়ের মধ্যে বিজেপি আইপিএফটি জোটের সরকারের সময়তে কর্মচারীর সংখ্যা, অনিয়মিত কর্মচারীর সংখ্যা কত এখন? 12,018 চাকরি পেয়েছে অনিয়মিত, প্রায় 20,000-এর মতো, আমি সবটা বলতে অনেক সময় লাগবে, 20,000-এর মতো ওদের দেওয়া তথ্যে শিক্ষক এবং কর্মচারী কমে গেছে। এর মধ্যে শিক্ষকের সংখ্যা সবচেয়ে বেশি, তার কারণও আছে যে 10,330 ছিল, ওরাও আছে। বিজেপি সরকারের আমলে শুধুমাত্র শিক্ষকের মধ্যে 16,500 জন